লেখকের মুখোমুখি অনুষ্ঠানে আজ আমরা এসেছি হাওড়া সাথীদির কাছে এসেছি। নমস্কার সাথীদি। স্পষ্টবাদী হয় এবং যে কোনো অন্যায় দেখলে তারা প্রতিবাদ করে। আমরা যতটুকু শুনেছি আপনার সম্বন্ধে যে আপনি হচ্ছেন ঠিক সেই রকমই চরিত্রের একজন মানুষ। আপনি দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গেও যুক্ত ছিলেন এবং আমরা তো জানি যে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে আপনি ছোট গল্পে পরপর 2 বছর পুরস্কার পেয়েছেন। তা মানে এইগুলো আপনি মানে কি করে মানে মেনটেন করেন, এই মানে পেয়েছেন আর কি? ব্যাপারটা কি যে শিক্ষকতাটা আমার পেশা ঠিকই, কিন্তু সেটা আমার খুব ভালোবাসার জায়গাও। বা আমি যে স্কুলটায় এতদিন ছিলাম, এখন অবসরপ্রাপ্তা যদিও, তবুও এই যেমন কালকে স্কুল খুললো, কালকেও আমি ক্লাস করতে গেছি। এই খুব ভালোবাসার জায়গা থেকে এটা করি, কিছু পাওয়ার আশায় নয়। এই যে ছাত্রীদের ভালোবাসা পাই, সেটার জন্য আমি এটা করেছি। আর আমার নেশা বলতে প্রকৃতপক্ষে আমি একজন নৃত্যশিল্পী। আচ্ছা, এটা কিন্তু জানতাম না। এটা আমার বড় পরিচয়। আর এখন এই নৃত্যের প্রয়োজনে আমার মানে নাচের স্কুল ছিল, আমার একটা নাচের দল ছিল। আমি মানে আমার যেহেতু আমি বাপের বাড়ি থেকে সাহিত্য চর্চা, আমার বাবা ডাক্তার থাকলেও সাহিত্যের দিক থেকে তিনি ভীষণভাবে আগ্রহী ছিলেন। আমাদের বাড়িতে একটা মিনি লাইব্রেরি বলতে পারেন এখনো আছে। আমার ঠাকুরদার আমলে যে মাসিক বসুমতী, সেইগুলোর এক্সিন বাধাই করা এখনো আমার বাড়িতে আছে। মানে সেই স্বাধীনতার অন্তত 30 বছর আগের বই, সেগুলো ছোটবেলা থেকে আমি পড়েছি, পড়ার বইয়ের পাশাপাশি। মানে ছোটবেলা থেকে সাহিত্য চর্চাটা বাড়িতে চর্চাটা আছে। আমার বাবাও কবিতা লিখতে ভালোবাসতেন, ডাক্তারি মানে তিনি প্রাইভেট প্র্যাকটিস করতেন, বুঝতেই পারছেন। এবং এই মধ্য হাওড়া এলাকার বলতে গেলে অন্যতম স্বনামধন্য চিকিৎসক ছিলেন। মৃত্যুর এত বছর পরেও 5 সালে মৃত্যু হয়েছে, এখনো অব্দি ডাক্তার গিরীন্দ্র প্রসাদ ঘোষ। মানে এক ডাকে এখনো লোকে তার কথা বলে। সেই জায়গা থেকে, তার থেকে আমরা প্রেরণা পেয়েছি। তার উৎসাহেই আমরা বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান, আমাদের যাতে অনুষ্ঠান করতে পারি তার জন্য বিশাল একটা হল বানিয়ে রেখেছেন আমাদের বাপের বাড়িতে। সেখানে আমরা রবীন্দ্র জয়ন্তী, বিভিন্ন নজরুল জয়ন্তী, বিজয়া সম্মিলনী, আর তার সঙ্গে সঙ্গে আমার নাচ শেখানো, আমার বোনের গান শেখানো। ও কাছি হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুলের হায়ার সেকেন্ডারি সেকশনের মিউজিকেরই টিচার। আমাদের মানে সবাই মিলে আমরা একটা সাংস্কৃতিক পরিমণ্ডলেই বেড়ে উঠেছি। তার মানে আপনাদের বাড়ির যে মানে যেটা বুঝলাম যে সাংস্কৃতিক পরিমণ্ডলটা মানে ছিল, যেটা অনেকের ক্ষেত্রে থাকে না, যার জন্য আমি মানে, এবং তারপরে আমার বিয়ের পরেও আমি শ্বশুর বাড়ি থেকেও ভীষণ সাহায্য পেয়েছি। মানে আমি গুরু বেলার্ণ, গুরু বন্দনা সেন, এদের কাছ থেকে আমি আমার মানে সন্তানের জন্মের পরেও আমি নাচ শিখেছি। যার জন্য, এবং এই নাচের প্রয়োজনেই মূলত বিভিন্ন মানে ফাংশন করাবো, স্ক্রিপ্ট লেখা, এইসব করতে করতেই আমার এই লেখার মধ্যে ঢোকা, লেখার স্রোত আস্তে আস্তে। আর তার উপরে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে হাওড়া শাখার যিনি কর্মাধ্যক্ষ চন্দ্রশেখর বাবুর মানে উদ্যোগটা বেশি মনে হয় আমার থেকে। আমি একটু এই প্রকাশনার ব্যাপারে একটু পিছিয়ে, নিজের মনে লিখি, নিজের প্রয়োজনে লিখি। যে যখন বলে, তাদের প্রচুর ছাত্রীরা আমাকে অনুরোধ করেছে স্ক্রিপ্ট লিখে দেওয়ার জন্য, তাদের অনুষ্ঠান করানোর জন্য। আমি তাদেরও লিখে দিয়েছি, যথেচ্ছ লিখে দিয়েছি, হয়তো নিজের কাছে রাখিও নি, দিয়ে দিয়েছি, কপি রাখার প্রয়োজন মনে করিনি। হ্যাঁ, কিন্তু সেইটা আস্তে আস্তে আর ওই নিজের শখে কখনো কখনো কবিতা লিখেছি, কখনো কখনো মনের আবেগের থেকে কিছু গল্প লিখেছি হয়তো। অবশ্যই লিখেছেন ঠিকই, কারণ কি লিখেছেন এবং ভালো লিখেছেন বলেই কিন্তু আপনি পরপর 2 বছর পুরস্কার পেয়েছেন। এবং মানে যারা পুরস্কৃত করেছেন আপনাকে, বা যারা আপনাকে সিলেকশন করেছেন, তারা নিশ্চয়ই আপনার লেখা ভালো লেগেছে বলেই তাই করেছেন। তার মানে আপনার এই চর্চাটা যদি আরো বহু আগে থেকে হতো, তাহলে হয়তো আমরা আরো ভালো কিছু, তবে ঠিক আছে এখনো অনেক সময় আছে, আমরা আরো ভালো কিছু পাবো। তা আমাদেরকে কিছু কি শোনাবেন পাঠকদের? একটা কিছু আপনার শোনাতে পারি। বিশেষ করে আমি একটা বলতে চাই যে আমরা নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সদস্যা,
আমরা মনে হয় সকলেই একটা ব্যথার মধ্যে আছি, কারণ বাংলা ভাষার যা অবনমন, নানা দিক থেকে এমনিতেই বাংলা শিক্ষা উঠে গেছে প্রায়। আর ইদানিংকালে আবার নতুন একটা সংযোজন দেখছি যে টিভি সিরিয়াল গুলোর সঙ্গে বাংলা ক্যাপশন, তার যদি আপনি বানান দেখেন, মানে এত ব্যথা পাই যে বাংলা সাহিত্য চর্চা তো ঘুচেই গেছে, অথচ আমরা ঘটা করে 21শে ফেব্রুয়ারি পালন করি। তার অনেক আগের থেকে অনেক কিছু আমরা নানা রকম পরিকল্পনা মাফিক আমরা যেন অথচ সারা বছরে আমাদের কোনো হেলদোল নেই, বাংলা ভাষা নস্যাৎ হয়ে যাচ্ছে। এই ব্যাপার থেকে আমি একটা কবিতা লিখেছিলাম। এখন তো আবার হর্ষকার, হর্ষদীপ সেইগুলো তো উঠেই গেছে। ওগুলো মানে যে যেরকম পারছে লিখছে তাতেই বলছে নাকি হবে। বলছি বানান নিয়ে আর কিছু আমাদের বলার জায়গাই নেই, জায়গাই থাকছে না। সেই ব্যথার থেকে আমি 21শে ফেব্রুয়ারি কে মনে রেখে একটা কবিতা লিখেছিলাম। কবিতার নামটাও 21শে ফেব্রুয়ারি রেখেছি, আমাকে বাঁচতে দাও। কবিতার নামটা লিখেছিলাম আমাকে বাঁচতে দাও। 21শে ফেব্রুয়ারি দিনটা যত এগিয়ে আসে আমার মনটা হাহাকার করে ওঠে। চোখের সামনে যেন দাউ দাউ করে জ্বলতে থাকে এক লেলিহান চিতা, যার মধ্যে বিজ্ঞাপন, ধারাবাহিক আর অজস্র মানুষজনের মুখনিসৃত বিকৃত বাংলা ভাষার সব দাহ করা হচ্ছে। যে বাংলা ভাষার জন্য বুক চিতিয়ে লড়াই করেছিল রফিক, সালাম, বরকত, কমলা, হিতেশ, কুমুদ, তরণী, সুকোমলরা, তাদের সেই গুলিতে ঝাঁঝরা মৃত শরীরগুলো যেন আবার যন্ত্রণায় কুঁকড়ে উঠছে, আর্তনাদ করে বলছে, ওগো, এভাবে আমাদের মধুর বাংলা ভাষাকে তোমরা মেরে ফেলো না। আমরা যে তাকে কথা দিয়েছিলাম, বাঙালিরা তাদের বুকের শেষ রক্ত বিন্দু দিয়ে তাকে রক্ষা করব। তবে কেন তোমরা নিজের মাতৃভাষা বাংলা মাকে দূরে ঠেলে ফেলে কণ্ঠে তুলে নিচ্ছ শুধুই বিদেশি ভাষা? তার সুন্দর সজ্জাকে ভুলুণ্ঠিত করে, বিধ্বস্ত করে উঠতে চাইছ অহমিকার চূড়ায়। যে সন্তান বড় হয়ে মাকে অশ্রদ্ধা করে, অবজ্ঞা করে ছুঁড়ে ফেলে দেয় আস্থা করে, তার মতো কেন তোমরা তোমাদের আপন ভাষা মাকে ঠাঁই দিচ্ছ চূড়া কুঠুরির অন্ধকারে? চোখ খুলে দেখো, যাকে সারা বিশ্ব মেনেছে মধুরতম রূপে, যে ভাষায় রবি তার আলো ছড়িয়েছে বিশ্বময়, তাকে কেন তোমরা এভাবে তিলে তিলে মেরে ফেলছো? কেন? সে যে আঁচল পেতে ভিক্ষা চাইছে, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। নমস্কার। আপনি কবিতাটা পাঠ করে আমাদের শোনালেন, আপনার স্বরচিত কবিতাটি। ধন্যবাদ। এবং সত্যি তাই যে আজকে বাংলা ভাষার যে দুরবস্থা, মানে আমরা সবসময় দেখতে পাচ্ছি, না তার প্রতিফলনটা আমরা সবসময় দেখতে পাচ্ছি বাস্তবে। আরেকটা জিনিস যেটা আমাদের সব থেকে বেশি পীড়া দেয় সেটা হচ্ছে এই যে স্কুলগুলো, বিদ্যালয়গুলো। ধরুন আমি নিজের কথা বলছি যে আমি যেই বিদ্যালয়ে পড়াশুনো করেছিলাম সেখানে আমি নিজে দেখেছি প্রায় 1200-1400 স্টুডেন্ট, ছাত্র। হ্যাঁ, মানে ঘর ভর্তি, হ্যাঁ, টিফিন টাইমে মাঠ একদম ভর্তি, কেউ এদিকে ক্রিকেট খেলছে, কেউ এদিকে ভলিবল খেলছে, কেউ আবার ওই হ্যান্ডবলগুলোকে খেলছে, মানে আমরাও খেলেছি আমাদের শিক্ষক মশাইদের সাথে। এখন স্কুলগুলোতে গেলে ধরুন মাঝে মাঝে যেতে হয় কোনো না কোনো কাজে, গিয়ে যখন দেখি যে বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলো ফাঁকা, মানে ধরুন সামনে মাত্র হয়তো 10 থেকে 15টা স্টুডেন্ট, আর সর্বনিম্ন ধরুন কত 6জন 7জন 8জন করে শ্রেণীকক্ষগুলো, এবং টিফিন টাইমে মাঠ শূন্য। মানে আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলা স্কুলে, বিশেষ করে মানে শহরাঞ্চলের স্কুলগুলোতে, অধিকাংশ স্কুলে আমি অনেক জায়গায় কথা বলেছি, অনেক শিক্ষক মশাই আছেন বা অনেক আমার বন্ধু বান্ধব আছেন যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত, তাদের সব একই কথা যে বাংলা মাধ্যমে মানে সরকারি বাংলা স্কুলগুলোতে, বিদ্যালয়গুলোতে সেই অর্থে এখন আর ছাত্র পাওয়া যাচ্ছে না, এবং বাড়ি বাড়ি গিয়েও তারা অনুরোধ করছে যে আপনারা পড়ান, কিন্তু তারা আসছেন না। এবং সব থেকে বড় আরো বেশি
মানে করুণ অবস্থা, যেই ছাত্রটি যেই বিদ্যালয় থেকে পড়াশুনো করে সে আজকে নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত, ধরুন কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ভালো ভালো সরকারি চাকরি করছে, সে কিন্তু নিজের ছেলেকে সেই স্কুলে পড়াচ্ছে না, সে তাকে পড়াচ্ছে ইংলিশ মিডিয়াম, ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে, বিদ্যালয়গুলোতে তাকে পড়াচ্ছে। তা আমার প্রশ্নটা এখানে যে কেন এরকম? আমি এই ধরনেরই একটা স্কুলের সঙ্গে যুক্ত। স্কুলটা আমাদের পাড়ার মধ্যে এবং টিকিয়াপাড়া সংলগ্ন। অনেকগুলো কারণের পেছনে আমি নিজে অন্তত যেটুকু ভেবেছি, যে আমাদের এখানে ধরুন এটা মধ্য হাওড়া ময়দান অঞ্চলে যোগেশচন্দ্র গার্লস স্কুল এবং কদমতলায় তারা সুন্দরী বালিকা বিদ্যা ভবন, এই দুটো স্কুলে কিন্তু ছাত্রীর প্রাধান্য আছে। আর ছেলেদের স্কুল বলতে হাওড়া জেলা স্কুল পুরোপুরি সরকারি স্কুল, সরকার পোষিত স্কুল বলতে রামকৃষ্ণ শিক্ষালয় এবং বিবেকানন্দ ইনস্টিটিউশন, এই দুটোই ছাত্র সংখ্যা অধিক। কিন্তু এই যে ধরুন আমাদের যোগেশ গার্লস থেকে তারা সুন্দরী হাঁটা পথে এটা 15 মিনিটের রাস্তা, কিন্তু এইটুকুর মধ্যেই অলিতে গলিতে আমাদের মতো 6টি প্রায় স্কুল। মানে এখানে ছেলেদের এবং মেয়েদের স্কুল মিলিয়েই আমি বলছি। এবং এইগুলো একসময় যারা প্রতিষ্ঠা করেছিলেন তারা খুব অবস্থাপন্ন মানুষ, তাদের কারোর পিতৃপুরুষের বা মাতৃস্থানীয় কারোর নামে হয়তো তাদের যে জমি জমা ছিল সেই সবগুলো দান টান করে। আমাদের স্কুলটি যেমন হাওড়া সংঘ হচ্ছে হাওড়ার অন্যতম প্রাচীন ক্লাব, মানে শতবর্ষের দোরগোড়ায় পৌঁছে গেছে, প্রায় 24 সালে শতবর্ষ। তাদের একসময় মনে হয়েছিল তারা 1925 সালে আমাদের স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন। যোগেশ গার্লস কিন্তু তার পরবর্তী, কিন্তু আমাদের স্কুলটা ক্লাব সংলগ্ন হয়, ক্লাবের গায়ে গলির মধ্যে রয়ে গেল। আর যোগেশ গার্লস এই লক্ষণ দাস লেনে, আমি যেখানে বসে আছি লক্ষণ দাস লেনে প্রতিষ্ঠা হওয়ার পরে তারা হাওড়া ময়দানে একটি জমিদার বাড়ি, পুরাতন জমিদার বাড়িতে স্থানান্তরিত হলো। তাদের যে লোকালিটিটা সে যেটা একটা সেন্ট্রাল প্লেসে চলে গেল, যেখানে চতুর্দিক থেকে পরিচিতির দিক থেকে বলুন বা যাতায়াতের দিক থেকে, পরিবহনের দিক থেকে সেটা খুব একটা সুন্দর জায়গায় চলে গেল। সেই জন্য এটা একটা কারণ বলে আমার মনে হয়েছে যে নানা দিকের থেকে একটা সময় শিবপুর, সালকিয়া এবং এদিকে দাসনগর বা আরো দূরবর্তী অঞ্চল থেকে ছাত্রীরা ওই স্কুলে এসেছে। আবার আমাদের স্কুল আমরা যেমন দেখেছি এক সময়, আমি প্রায় 34 বছর আগে ওখানে শিক্ষকতায় ঢুকেছিলাম, এবং আমাদের ওইখানে যারা বাঙালি পরিবারগুলো ছিল সেই পরিবার তখনও যৌথ পরিবার, এবং এক একটা পরিবারে তখনও অত মানে ছাত্রী বা মেয়ে ছেলে মেয়ের সংখ্যা ছিল অধিক। এক একটা বাড়ির থেকে আমার কাছেই পড়েছে এই 34 বছরের শিক্ষকতা জীবনে আমার কাছে হয়তো পরপর 4 বোন, মানে নিজের সহোদরা পরপর 4 বোন তারা পড়েছে। কিন্তু এই 4 বোনের যে বিয়ে হয়েছে তাদের কিন্তু একটি করে সন্তান, এবং তারা কিন্তু চাইছে যে পড়াবো যদি একবারে ভালো। এবং ইদানিং কালে আমার নিজের সন্তানকে পড়াবার সময় আমি বিবেকানন্দ ইনস্টিটিউশনে পড়িয়েছিলাম, তখনও আমাদের মধ্যে ধারণা ছিল যে ছাত্রছাত্রী যদি ভালো হয় তাহলে সে যে স্কুলেই পড়ুক না কেন তাকে তৈরি করা যাবে। এবং এখানে আমাদের কাছাকাছি মধ্যহারা স্কুলে যাদেব সান্যাল, তিনি নিজে নামকরা শিক্ষক হয়েও তার ছেলেকে কিন্তু অতি সাধারণ স্কুলেই পড়িয়েছেন। তারা এখন প্রতিষ্ঠিত, একজন প্রফেসর লেকচারার হয়েছে আর একজন হয়েছে। কিন্তু তখন এই বিশ্বাসটা আমাদের মনে ছিল যে ছাত্রছাত্রী এবং তাদের যদি ঠিক মতো আমরা গাইড করতে পারি নিশ্চয়ই তারা ভালো রেজাল্ট করবে। কিন্তু এখনকারের এমন একটা ইঁদুর দৌড়ের মধ্যে সমাজটা ঢুকে গেছে, এখন সবসময় সব বাবা মায়েরা মনে করছে যেন তেন প্রকারের একটা নামজাদা স্কুলে ভর্তি করতে হবে, তাহলেই আমি অটোমেটিক্যালি আর কি তাদের প্রসেসের সঙ্গে এগোতে অটোমেটিক্যালি ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করবে। আমি বলতে চাইছি ইংরেজি মাধ্যম স্কুলগুলো, সব ইংরেজি মাধ্যম স্কুল তো নামজাদা নয়, না হলেও কিন্তু আমি দেখেছি যে একটা ধরুন সামান্য একটা স্কুল, ধরুন বেশি দিন হয়নি, 5 বছর কি 6 বছর হয়েছে, সেই বিদ্যালয়ে, সেই ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে আমি দেখতে পাচ্ছি স্ট্রেন্থ প্রায় 600, 700, 800। আমি সেটাই বলছি যে পঠনের গুরুত্বটা তেমন
আর থাকছে না। তার মানে কি কেমন পড়ানো হচ্ছে, সেখানে ভালো টিচার আছে কি না আছে, হ্যাঁ এইগুলো আমাদের যেমন কাছাকাছি সব স্কুলে আমরা তো সমমানেরই শিক্ষক না, শিক্ষিকা। তার মানে কি বোঝা যাচ্ছে যে বাংলা থেকে ইংরেজি মাধ্যমে পড়লে আমি এটাই বলতে চাইছি যে আমরা যখন ছেলেদের পড়িয়েছি তখন আমাদের মনে এই ধারণাটা ছিল যে বাংলা মাধ্যম স্কুল থেকেও ভালো রেজাল্ট করা যায়, হ্যাঁ উন্নতি করা যায়, নাম করা যায়। কিন্তু ইদানিং কালে মানুষের মনে ধারণা হয়ে গেছে যে ভালো কিছু করতে গেলেই ইংরাজি মাধ্যম স্কুলেই পড়াতে হবে, এবং তাদের একটি মাত্র হয়তো সন্তান, তারা প্রথমে মানে সবচেয়ে ভালো স্কুল থেকে চেষ্টা করতে করতে যেখানে এসে যে বাংলা মাধ্যম স্কুলে কিন্তু স্পোকেন ইংলিশটার উপর তেমন গুরুত্ব দেওয়া হয় না, যেটা এখন বাইরে কিন্তু খুব গুরুত্ব পাচ্ছে। প্রতিযোগিতামূলক জায়গায় যেতে গেলে দেখা যাচ্ছে যে ইংরাজি মাধ্যমের দিক থেকে সাকসেস রেটটা অনেক বেশি হয়ে যাচ্ছে, যে কোনো কারণেই হোক, হয়তো মানে পাঠ্যসূচির তফাৎ থাকার জন্য হোক বা যে কোনো কারণেই হোক। এবং মানুষের মধ্যে এরকম একটা ধারণা সৃষ্টি হয়েছে যে ইংরাজি মাধ্যম স্কুলে পড়লে একটা আমরা সর্বজনীন ক্ষেত্রে বা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদের অনেক সুবিধে হবে, ওরা বাড়তি কিছু সুবিধা পাবে, এসব নানা রকম ধ্যান ধারণা। তাহলে কি এইটাই কি মূল ভাবনা যে আজকে এই বাংলা মাধ্যম স্কুলগুলো এত ছাত্র কমে যাওয়ার, কি এটাই কি? এক তো হচ্ছে আমরা ওই যে একটা যেমন বলছি আগেকার একটা ট্রেন্ড ছিল, বড় বোন ভর্তি হয়েছে বা বড় ভাই ভর্তি হয়েছে, তাহলে তারপরের জন মানে বাবা মায়েরা সেইভাবে যে গুরুত্ব দিয়ে একবারে সে এখনকার যেরকম বাবা মা গিয়ে মানে স্কুলের সামনে বসে থাকা এবং সর্বক্ষণ নজরদারি করা, এই জিনিসগুলো কিন্তু তখন ছিল না। হ্যাঁ, আমরা নিজেদের মতো স্কুলে ভর্তি করে দেওয়া অবধি বাবা মায়েদের দায়িত্ব, বাড়িতে পড়াশোনা করছি কিনা ঠিক মতো সেই অবধি দায়িত্ব, কিন্তু একবারে যে সেই এখন যে একবারে পেছনে লেগে থাকা, যে দিন রাত নিরন্তর তাদের পেছনে মানে তাদের জীবনে যা কিছু আনসাকসেস সেইগুলোকে সমস্ত সাকসেসে পরিণত করবো আমরা ছেলে মেয়েদের মাধ্যমে, হ্যাঁ তাদের উপর চাপিয়ে দেবো, তাতে তারা বাঁচুক বা মরুক এমন অবস্থাও তো দাঁড়াচ্ছে। চাপের মধ্যে অনেক ছাত্রছাত্রী পড়ে যাচ্ছে। ক্লাস 2 এর ছাত্রকে দেখছি ইংলিশ মিডিয়ামে, মানে তার ব্যাগের ওজন হয়ে গেছে প্রায় 12 কেজি। হ্যাঁ, মানে সেই ব্যাগটা নিয়ে যখন যাচ্ছে তখন সে নিজে পুজো হয়ে যাচ্ছে, মানে ব্যাগের ভারে। এখানে একটি সেন্টেন্স স্কুল বলে ইংলিশ মিডিয়াম স্কুল আছে, তার একজন শিক্ষিকা আমাদের পাশের বাড়ি থাকতেন। আমি যখন আমার বড় ছেলেকে একবার ভেবেছিলাম যে এটা বাড়ির কাছে আছে, যাতায়াতের অসুবিধা নেই, তাহলে এখানেই ভর্তি করি। উনি আমাকে তখন বলেছিলেন যে আপনি বাংলা মিডিয়ামে পড়ান, অনেক ভালো আছে, আমাদের ইংলিশ মিডিয়ামে কিন্তু অনেক বই, মানে ক্লাস 1-এই 17খানা বই, আমার এটা মনে আছে, 17খানা বই। আপনি কেন ভালো, আমাদের এখানে কিনারাটের খুব নাম করা স্কুল, ওখানে পড়ছিল, ও যে ওখানে পড়াচ্ছেন ওখানেই পড়ান, ওখানে ভালো শিখবে। এখন আমরা সেই চিন্তাধারায় তখন তাকে বড় করেছি, এখন কিন্তু সে কিন্তু আর সেই চিন্তাটা দিয়ে তার ছেলেকে মানুষ করবে না, প্রথমেই ভাববে যে আমি কি করে একটা ভালো স্কুলে, এবং আমাদের স্কুলের যে কমন পাঁচিল যে বাড়ির সঙ্গে আমাদের, যেহেতু বলছি পাড়ার মধ্যে স্কুল, সেই বাড়ির কোনো মেয়ে আমাদের স্কুলে পড়েনি, অথচ তাদের মানে মা জেঠিমা কাকিমা প্রত্যেকে আমাদের স্কুলের স্টুডেন্ট, এটাই সবচেয়ে মজার। অথচ তাদের মেয়েটিকে যখন ভর্তি করবার, সে গিয়ে বেতুনে ভর্তি করেছে। হ্যাঁ, আমি বলেছিলাম, আমি অনেকে আমাদের যেমন ছাত্রীদের সঙ্গে দেখা হয়, তাদের ছেলে মেয়েরা যখন বড় হয়েছে, আমি বলেছি, তাদের সঙ্গে কথা বলেছি, দিদিমণি কি এই ইংলিশ মিডিয়ামেই পড়াবো ভাবছি, এই জাতীয় কথাবার্তাগুলো আমরা শুনছি। আর একটা দিকে আমাদের স্কুলগুলো একটু ওই বললাম একটা সমস্যার জায়গা, যে আমাদের স্কুলগুলো গলির মধ্যে, বিশেষ করে যে স্কুলগুলো, সেগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গলির মধ্যে, ধরুন আপনি বলছেন তো গলির মধ্যে, আমি আপনাকে বলছি যে জিটি রোডের ওপরের স্কুলগুলো, মানে জিটি রোডের ওপরেও অবস্থিত যে স্কুলগুলো, ওই একটা জায়গা লোকেশন তৈরি হয়ে গেছে, যেমন এখানে সবাই মনে করে যোগেশ গার্লসে আগে ভর্তি করবো, হ্যাঁ মানে আমি দেখেছি যে প্রথমে চেষ্টা করবো কলকাতার কোনো বড় স্কুল, আমি নিজের আমার পরিচিতদের কিছু জনকে দিয়ে আমি এটা দেখেছি, যে আমি তখন বলেছিলাম সে তারা সুন্দরীতেও চান্স পেয়েছে, টাকি গার্লসেও চান্স পেয়েছে, আমি বললাম দুটো সমমানের, অথচ সে কলকাতায় যেতে পারছে, একটা মানে স্ট্যাটাস সিম্বল হয়ে গেল তার, যে আমি মেয়েকে কলকাতার স্কুলে পড়াচ্ছি। হ্যাঁ, সে এইখান থেকে টাকি, আমি বারণ করেছিলাম যে এখান থেকে অত দূর জার্নি করে সে যাবে আসবে, ক্লান্ত হয়ে আসবে, তার তুলনামূলকভাবে তারা সুন্দরী প্রায় হাঁটা পথের দূরত্ব, পড়ার অনেক সময় পাবে।
আলটিমেটলি তার রেজাল্ট কিন্তু খারাপই হলো, হয়তো হবে তারা তো। সুন্দরীতে থাকলে এই খারাপটা হতো না। না না, কারণ কি সে তো সকালবেলা ধরুন 2 ঘন্টা জার্নি, আবার ফিরছি যখন সেখানেও একটা জার্নি, এবার বাড়িতে এসে সেই এটাও কিন্তু এখন এনার্জিটা একটা মানে স্ট্যাটাস সিম্বলও হয়ে গেছে যে গর্ব করে বলা আমার ছেলে অমুক স্কুলে পড়ে, আমার মেয়ে অমুক স্কুলে, মানে একটা নাম বলতে পারলাম। তাতে ফল কি হলো আলটিমেটলি সে সেই স্কুলে কতদিন রইলো সেটা কিন্তু ব্যাপার নয়, আলটিমেটলি আমাদের এখানে আরেকটা সমস্যার দিকে আমি বলি যে একটু মানে হাওড়া বরাবরই শিল্পাঞ্চল, হ্যাঁ, এখন সেইখানের থেকে আগে এখানে অনেক বাঙালি হিন্দু পরিবারগুলো বসবাস করতো, কিন্তু ইদানিং কালে আমি যেটা বললাম যে আমাদের স্কুলটার একপাশে বেললিয়াস রোড টিকিয়াপাড়া সংলগ্ন, এবং সেখান থেকে আমরা প্রথম যুগে যেমন দেখেছি যে নানা ধর্মের আসতো, বাঙালি মানে মুসলমান হিন্দু সব জাতীয় স্টুডেন্ট, কিন্তু তারা বাঙালি, মানে তাদের মাতৃভাষা বাংলা ছিল, হ্যাঁ, তাদের বাড়িতে বাবা মা বাংলায় কথা বলতেন, হ্যাঁ, তাদের আমাদের স্কুলে ভর্তি হতো, তারা ভালো রেজাল্ট করেছে, এবং আচার আচরণ কোনো কিছুতে নামটুকু ছাড়া আমরা তফাৎ করতে পারতাম না। কিন্তু ইদানিং কালে আমাদের এখানে অনেক অবাঙালি পরিবার, অঞ্চলটা অবাঙালিতে ভর্তি হয়ে গেছে, আমরা সেটা নিজেরাই বুঝতে পারছি, কারণ এখানে তো প্রচুর এখন ফ্ল্যাট বাড়ি হচ্ছে, ফ্ল্যাট বাড়িতে আমাদের পাশাপাশি বাড়িগুলোতেই আমরা যেমন দেখতে পাচ্ছি অনেক অবাঙালি পরিবার আসছে, তাদের স্বভাবতই যদি তারা এখানের হন তাহলে তারা চাইবেন যে হিন্দি, কিংবা নিদেন পক্ষে হিন্দি মিডিয়াম স্কুল আমাদের এই অঞ্চলে কম আছে, একটু ইংরাজি মিডিয়াম গুলো ব্যাগের ছাতার মতো গজিয়ে ওঠার জন্য তারা সেখানে সুযোগ পেয়ে যাচ্ছে, এবং মানে আমরা দেখছি আমাদের স্কুলগুলোতে এখনো যারা আসছে তাদের মানে বাঙালি নয়, বিহারি মুসলমানদের সংখ্যা বেশি, বিহারি হিন্দু, বিহারি মুসলমান, হ্যাঁ, যাদের মাতৃভাষা কিন্তু মূলত হিন্দি, তাদের বাড়িতে কোনো বাংলার চর্চা নেই, হ্যাঁ, এবং তারা আসছে পড়ছে, কিছুদিন তাদের ড্রপ আউট হয়ে যাচ্ছে, ভাষাটার সঙ্গে সম্পৃক্ত হতে পারছে না বলে আস্তে আস্তে ড্রপ আউট হয়ে যাচ্ছে। এই যে করোনার পরে কালকে সবেমাত্র স্কুল খুলেছে, হ্যাঁ, আমরা কালকে মাত্র কয়েকজন, হ্যাঁ, তাদের মধ্যে কতজনের যে আমাদের তো মেয়েদের স্কুল, কতজনের যে মানে বিয়ে হয়ে গেছে আমরা খোঁজ পাচ্ছি টুকটাক করে, হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, বিশেষ করে একটু এই যে 9-10 এর ক্লাস, তো এই 10 এর পরীক্ষা অনেকেই দিতে আসবে না, মাধ্যমিক পরীক্ষাটা অনেকেই দিতে আসবে না, হ্যাঁ, মানে বিয়ে হয়ে গেছে অনেকের, তারপরে কেউ কেউ বাড়িতে দেখুন যে অনেকের বাবা মা এরা অনেকে মারা গেছেন, অনেকে কাজ হারিয়েছেন, তারা ওই বাচ্চাগুলোকে শুদ্ধ কাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, কারণ সব পেটটা তো চালানো বড় দায়, সেইটা তো আগে দেখতে হবে, পড়াশোনা তারপরে আসবে। এখন আমাদের স্কুল থেকে আমরা শিক্ষিকারা ভীষণভাবে চেষ্টা করি আমাদের নিজেদের আর্থিক সাহায্য দিয়ে বা নানাভাবে টেনে, বইপত্র তো এখন সরকার থেকেই দেয়, সেই সব দিকে অসুবিধা নেই, কিন্তু তাদের যে নিয়মিত যে একটা চর্চা চালানো, পাঠ চর্চা করার যে সময়, পরিবেশ, কিছুই ইদানিং আর পাচ্ছে না। আমাদের মতো স্কুলে যে নিম্নবিত্ত শ্রেণীর মানুষজনের বা ছাত্রীরা যারা আসে, তাদের কিন্তু এখন পঠন পাঠনের সুযোগ ক্রমশ সংকুচিত হয়ে আসছে, আর্থিক একটা সমস্যা। প্রায় অনুষ্ঠানের শেষের দিকে এসেছি, আমাদেরকে কি আর কিছু আপনি মানে শোনাবেন স্বরচিত আপনার কিছু? আচ্ছা, একটা ছোট্ট আমি কথিকা একটা শোনাই। খুব ভালো। আমরা তো অনেকজনের অনেক আত্মকথা পড়ি, শিউলির আত্মকথা। আমি শিউলি, না না, আমি তোমাদের কারোর বাড়ির কোনো ছোট্ট দুষ্টু মেয়ে, কারোর মিষ্টি প্রেমিকা, বা কারোর বাড়ির লক্ষ্মীমন্ত বউ শিউলি নই। আমি তোমাদের সেই অতি প্রিয় চিরচেনা শিউলি ফুল। আজ আমার বা আমাদের গল্পই তোমাদের শোনাবো। সূর্যের প্রখর তাপ আমার সয় না, তাই বাতাসে যখন হিমের পরশ লাগে, সেই শরৎ শেষে আমি আর আমার বিশ্ব পরিবারের সব শিউলি ফুল ভারে ভারে সেজে উঠি শাখায় শাখায়। হ্যাঁ, তোমাদের মতো নানা রকম নাম তো আমাদের নেই,
আমরা সবাই একই নামে, শিউলি ফুল। সারাদিনের শেষে অরুণ দেব যখন অস্তাচলে ঢলে পড়েন, আমরা তখন জেগে উঠি। রাত যত বাড়তে থাকে, আমরাও ধীরে ধীরে মেলে ধরি আমাদের দুধ সাদা পাপড়িগুলো। মিষ্টি সুরভি ছড়িয়ে দিই দূর থেকে দূরান্তে। তার আমেজে মুগ্ধ হও তোমরা। রাতের শেষ প্রহর যত ঘনিয়ে আসে, এগিয়ে আসে আমাদের বিদায়ের ক্ষণ। তারপর প্রথম উষার কিরণ ধরিত্রীকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে গোটার বাঁধন আলগা করে আমরাও চলে আসি এই ধরার কোলে। এই আমাদের জীবন ধারা, এক রাত্রের শুধু পরমায়ু। মাটিতে ঝরে পড়লেই যে আমাদের সবার জীবন শেষ হয়ে যায় তা ভেবো না। মাটিতে পড়া আর কোনো ফুল কাজে না লাগলেও আমাদের সবার ভাগ্য কিন্তু ততটা খারাপ নয়। আমাদের অনেককেই তো যত্ন করে তুলে নিয়ে গিয়ে পুজোয় দেওয়া হয়, মালা গেঁথে পরানো হয় ঠাকুরের ছবি বা মূর্তিতে। ধন্য হয় আমাদের ক্ষুদ্র জীবন। পুজোর কথা ছেড়ে দিলেও আমাদের তো ঘরের টেবিলেও সাজিয়ে রাখা হয় সুগন্ধ বিতরণের জন্য। আগেকার দিনে আমাদের গাঢ় কমলা রঙের মোটার রঙে কাপড় ছুপিয়ে কত মেয়ে বাসন্তী পুজো, সরস্বতী পুজোয় মায়ের পায়ে অঞ্জলি দিয়েছে, তার খোঁজ তো তোমরা এখন আর রাখোই না। তাই যুগে যুগে আমরা আমাদের মতো নিজের আনন্দে ফুটে উঠি, নিজের মতো ঝরেও পড়ি। তোমাদের কাজে লাগি বা না লাগি, অবহেলায় যদি আমাকে পায়ে দোলেও চলে যাও, তবু তবু তোমাদের যে ক্ষণিক আনন্দ দিয়ে গেলাম, তাতেই সার্থক হয় আমাদের ফুল জল। ভালো লাগলো, মানে শিউলি ফুল নিয়ে যে আপনার যে অনুভূতি, মানে এই ব্যাপারগুলো, এটা আমাদের বেশ ভালো লাগলো এবং পাঠকদেরও আশা করি ভালো লাগবে। আচ্ছা দিদি, এই যে লেখাগুলো আপনি তো লিখছেন, মানে আপনি যেটা আপনার কথাতে আমরা শুনলাম যে আপনি অনেক লেখা আপনি লিখেছেন এবং আপনার ছাত্রীদেরকে দিয়েও দিয়েছেন, মানে ধরুন ওই গীতি, মানে গীতি আলেখ্য বলুন বা অন্য এই ধরনের কিছু, এগুলো তো আপনি কিছু নিজের কাছে রাখেনও, সব আপনি দিয়েছেন, ঠিক আছে, ভালো করেছেন। জ্ঞান করা ভালো, ডিস্ট্রিবিউট করা ভালো, সেটা আপনি করেছেন। তা আমার কথা হচ্ছে যে আপনি তো এই যে ধরুন কবিতা বা ছোট গল্প, এগুলো তো নিশ্চয়ই সংরক্ষণ করেছেন। তা আপনার কি ভবিষ্যতে ইচ্ছা আছে যে কোনো একটা বই আকারে বার করার বা এই ধরনের কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, আমি প্রথমেই বলেছি যে আমি নিজের মনের আনন্দে যখন ইচ্ছা হয় লিখি, সে একটু উদ্যোগটা আমার কম। আচ্ছা, তবে এখন একটু এটা নিয়ে চিন্তা ভাবনা করছি, কেননা এখন একটু অবসরের পর সময় হাতে পেয়েছি। কারণ এই যে কাজগুলো করার যে সময়, সেগুলো আগে বের করতে পারিনি, এখন হয়তো পারবো। তাই একটা উদ্যোগ নিচ্ছি যে চন্দ্রশেখর বাবু আপনাকে অনেকভাবে আপনাকে উৎসাহ দিচ্ছেন, উৎসাহের জোটে আমি কিছু সংরক্ষণ করেছি, এইটুকু বলতে পারি। সংরক্ষণ করার স্বভাবটা জন্মেছে। তার মানে আশা করি আপনার বই প্রকাশের বিষয়ে চন্দ্রশেখর বাবু ওনার উদ্যোগ হয়তো আপনাকে এই যে মানে মানে ধাক্কা দেওয়া, যেটাকে বলা হয়, যেটাকে বলি না যে ধাক্কা না দিলে পরে হয় না, সেই ধাক্কাটা ওই কাজটাই উনি করেছেন আর কি। এখন ওই জন্য ভাবছি যাকে আমরাও সেই আশায় রইলাম যে আপনার এটা নিশ্চয়ই বই আমরা পাবো এবং সেই বই আমরা পড়বো, এবং আমাদের শুধু আমরা নই, আমাদের নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সদস্যরা বলুন বা আপনার ছাত্রছাত্রীরা বলুন, সবার কাছেই আশা করি যখন আপনি করবেন নিশ্চয়ই সবাই সংগ্রহ করবে সেই বই। তা যাই হোক, আজকে এইটুকু থাক। আগামী দিনে আবার আপনার যখন বই প্রকাশ হবে তখন আমরা আবার আপনারা একটা সাক্ষাৎকার নেব। তাহলে আমরা আজ এখানেই শেষ করলাম। আপনাকে অজস্র ধন্যবাদ আমার পক্ষ থেকে। তা আমরা আজ এখানেই শেষ করলাম আমাদের এই অনুষ্ঠান। আগামী দিনে আমরা আবার এই লেখকের মুখোমুখি অনুষ্ঠানে আবার কোনো না কোনো লেখকের কাছে আবার পৌঁছে যাব, আশা করছি। তবে এই বলেই আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করলাম।